চলে গেলেন অর্থনীতিবিদ খন্দকার ইব্রাহিম খালেদ। ভুগছিলেন কোভিড পরবর্তী জটিলতায়। দেশে ফেরার পর সাংবাদিক কলমে সৈয়দ আবুল মকসুদের দাফন। প্রশাসনের আশ্বাসে অবশেষে হল ছাড়লেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। সিলগালা করা হলো ৮টি হল। বাংলাদেশ বিমানের বহরে যোগ হচ্ছে আরও ২টি -8। কানাডা থেকে আজ দেশে আসছে একটি, ৪ঠা মার্চ যুক্ত হবে আরেকটি। সময় সংবাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খন্দকার ইব্রাহিম খালেদ মারা গেছেন। ভোরে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। কোভিড পরবর্তী জটিলতা থেকে বেড়ে যাওয়ার গতরাতে ৮টার দিকে খন্দকার ইব্রাহিম খালেদকে হাসপাতালে লাইফ সাপোর্টে ভর্তি করা হয়। এর আগে করোনা আক্রান্ত হয়ে গত ১ ফেব্রুয়ারি থেকে চিকিৎসাধীন ছিলেন তিনি। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বাদ জোহর নামাজে জানাজার পর দাফনের জন্য তার মরদেহ নিয়ে যাওয়া হবে গোপালগঞ্জ। এদিকে সাংবাদিক, কলামিস্ট, লেখক, গবেষক সৈয়দ আবুল মকসুদের জানাজা ও দাফনের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত জানা যায়নি। গতকাল সন্ধ্যায় মারা যাওয়ার পর তার মরদেহ স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হয়। স্বজনরা জানিয়েছেন, গতকাল বিকেলে হঠাৎ তার শ্বাসকষ্ট দেখা দিলে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মারা যান তিনি। সৈয়দ আবুল মকসুদ বাংলাদেশের রাজধানী, সমাজ, সাহিত্য ও সংস্কৃতি নিয়ে নানা বই ও প্রবন্ধ লিখেছেন। ১৯৬৪ সালে সাপ্তাহিক নবযুগ পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন তিনি। বাংলাদেশ একাডেমি, রিচি সহ বিভিন্ন পুরস্কার পেয়েছেন তিনি। আবুল মকসুদের মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে আসেন বন্ধু, সতীর্থরা। প্রশাসনের আশ্বাসে অবশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হল ছেড়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সিলগালা করে দেওয়া হয়েছে ৮টি হল। এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী মোজাফর হোসেন জয়। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। জয়। নাবিলা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রশাসনের আশ্বাসের কারণেই ইতিমধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজকে সকাল থেকে আমরা যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে হলগুলো ছেড়ে দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের একাংশ গতকাল সন্ধ্যা পর্যন্ত কিন্তু বলছিল যে তারা কোনো অবস্থাতেই হল ত্যাগ করবে না এবং তারা আন্দোলনে থাকবেন। একই সাথে তারা হল খুলে দেওয়ার দাবিতে আন্দোলন করে আসছিল। কিন্তু আজকে সকালবেলা এসে যেটি দেখতে পেরেছি যে সেটি হচ্ছে যে কিছুক্ষণ আগেও আমরা অবস্থান করছিলাম আলবেরিন হলের সামনে। সেখানে কিন্তু আমরা দেখতে পেরেছি যে হলের সিলগালা করে দিয়েছে কর্তৃপক্ষ এবং সেই সাথে শিক্ষার্থীরা কালকে রাত 10টা নাগাদ ক্যাম্পাস থেকে বেরিয়ে যায় বলে জানিয়েছে সেখানকার নিরাপত্তা কর্মীরা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে এসেও একই অবস্থা দেখতে পেরেছি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলেও সিলগালা করে দেওয়া হয়েছে। সেখান থেকে রাত 9টা নাগাদ নাকি শিক্ষার্থীরা স্বেচ্ছায় শিক্ষকদের অনুরোধে বেরিয়ে গিয়েছে এবং তারা হল ত্যাগ করেছে এবং প্রশাসনের আশ্বাসে তারা আশ্বস্ত হয়ে এখান থেকে চলে গিয়েছে বলে আমাদেরকে জানিয়েছে এখানকার যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নিরাপত্তার দায়িত্বে আছেন সেই কর্মকর্তা এবং কর্মচারীরা। তো এর আগে 19 ফেব্রুয়ারি শুক্রবার জুমার নামাজের পর থেকেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সামান্য একটি ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে গেউরা গ্রামবাসীর সাথে একটি সংঘর্ষের ঘটনা ঘটে। সেখান থেকেই মূলত এই আন্দোলনের সূত্রপাত হয় এবং 20 তারিখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের হামলার বিরোধিতা করে আন্দোলনরত শিক্ষার্থীরা ভিসি ভবনের সামনে গিয়ে অবস্থান নেয় এবং সেখান থেকে কিন্তু তারা বিক্ষোভ মিছিল করতে করতে কিন্তু বিভিন্ন হলে তালা ভেঙে সেই হলে প্রবেশ করেছিল। এরপর কিন্তু প্রশাসনের দাবির মুখে কিন্তু প্রায় 2 থেকে 250 জনের মতো গ্রামবাসীর অজ্ঞাতনামা গ্রামবাসীর নামে আশুলিয়া থানায় মামলা দায়ের করে। এরপরে কিন্তু শিক্ষার্থীরা দাবি জানিয়েছিল যে যারা কিনা তাদের উপর হামলা করেছে তাদেরকে অবশ্যই চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানায়। কিন্তু সর্বশেষ যে পরিস্থিতি দাঁড়ায় যে প্রশাসনের আশ্বাসে কিছু শিক্ষার্থী আন্দোলন প্রত্যাহার করলেও বাকিরা আন্দোলন চালিয়ে যায়। সর্বশেষ গত রাতে যে পরিস্থিতি ছিল তাতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেয় শিক্ষার্থীদের একাংশ। বর্তমানে প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা বেরিয়ে গেলে ক্যাম্পাসে কোনো শিক্ষার্থী নেই বলে জানিয়েছে স্থানীয় যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রক্রিয়াল বডি, তারা জানিয়েছে ক্যাম্পাসে কোনো আন্দোলনরত শিক্ষার্থীরা নেই। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল সর্বশেষ।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মোজাফের হোসেন জয়। কানাডা থেকে আজই দেশে আসছে -8 মডেলের নতুন দুটি উড়োজাহাজের একটি। বহরে যুক্ত হতে যাওয়া দুটি ক্রাফট নিয়ে নতুন গন্তব্যে পা মেলতে চায় বাংলাদেশের বিমান সংস্থাটির দাবি, এতে আয়ের পাশাপাশি বাড়বে যাত্রী সেবার মান। যদিও শুধু ক্রাফট বাড়ানোতেই সমাধান দেখছে না এভিয়েশন বিশেষজ্ঞরা। জুয়ার ফসলের রিপোর্ট। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর গত এক যুগে 12টি বোয়িং ও একটি -8 সহ অত্যাধুনিক প্রযুক্তির 13টি উড়োজাহাজের মালিক বাংলাদেশ বিমান। সেই হিসেবে অভ্যন্তরীণ কিংবা আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় কোনো সংকট হওয়ার কথা না। এরপরও হরহামেশাই শিডিউল ঠিক না থাকা, উড়োজাহাজের ভেতরের পরিবেশ নিয়ে যাত্রীদের বিস্তর অভিযোগ। এসব সমস্যা অনেকটা অমীমাংসিত রেখেই বিমানের বহরে এবার যুক্ত হচ্ছে কানাডিয়ান প্রতিষ্ঠানের তৈরি আরও দুটি নতুন -8 উড়োজাহাজ। যে স্কোপ আছে, যে ক্যাপাসিটি আছে, সেই ক্যাপাসিটিটাকে আমরা কাজে লাগাতে চাচ্ছি, কারণ বিমান হচ্ছে ব্যবসায়িক এন্টিটি। ফলে যে রিসোর্সগুলো আছে তাকে কাজে লাগিয়ে ব্যবসা বাড়ানোই হচ্ছে মূলত। যদিও বহরে উড়োজাহাজ বাড়ানোর চেয়েও ফ্লাইট পরিচালনায় দক্ষতা বৃদ্ধি ও আন্তর্জাতিক মানের প্রচারণা কৌশল তৈরি বেশি জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই দেশে তো কারোর নেই, আশপাশের দেশের এয়ারলাইন্সগুলোরও এরকম ব্র্যান্ড নিউ ফ্লিট নেই। এটার অ্যাডভান্টেজ নিতে হবে বিমান ম্যানেজমেন্টের, তাদের প্রচণ্ড অ্যাগ্রেসিভ মার্কেটিং করতে হবে। ইন ফ্লাইট সার্ভিসে যারা আছে তাদের মনে রাখতে হবে, দ্য প্যাসেঞ্জার্স পে দেয়ার স্যালারিজ। তবে বিমান প্রতিমন্ত্রীর আশ্বাস, উল্টো পথের বিমান কক্ষপথে ফিরবেই। তার দাবি, শুধু পরিকল্পনা নয়, তা বাস্তবায়নেও সমান গুরুত্ব দিচ্ছে সরকার। কোভিডের কারণে যেহেতু ট্যুরিস্ট ভিসা এখন পর্যন্ত দিচ্ছে না ভারতে, যেটা চেন্নাই আমাদের বিমান চালু করার কথা ছিল, আমরাও প্রস্তুত, এবং দিল্লি রুটে, কুয়ালালামপুর, ব্যাংকক, এই রুটগুলোতে আমাদের যে নতুন বিমান -8 এগুলো চালু করার চিন্তা ভাবনা আমাদের মধ্যে আছে। সবকিছু ঠিক থাকলে কানাডা থেকে দ্বিতীয় -8 উড়োজাহাজটি দেশে আসবে 4 মার্চ। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। গাছ থেকে কমলা পাড়ছে ট্রাক্টর। স্পেনে ঐতিহ্যবাহী কমলা সংরক্ষণ উৎসব সামনে রেখে রাস্তায় নেমেছে ব্যতিক্রমী এই যান। অভিনব ট্রাক্টর নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। সারা দেশে 15তম দিনের মতো চলছে করোনা ভ্যাকসিন প্রয়োগ। এই মুহূর্তে ময়মনসিংহ মেডিকেলে আছেন রিপোর্টার হারুনুর রশিদ। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হারুন। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় ময়মনসিংহ মেডিকেল কলেজ অডিটোরিয়ামে যে টিকাদান কেন্দ্র আছে সেটিতে সকাল 9টায় টিকাদান যে কর্মসূচি সেটি শুরু হয়েছে, এবং আমরা যে বিষয়টি দেখছি যে প্রতিটি যে বুথ রয়েছে প্রত্যেকটি বুথেই আসলে মানুষজনের উপস্থিতি আছে। মানুষজন এখানে এসে লাইনে দাঁড়িয়ে বা এখানে তাদের জন্য যে বসার স্থান রাখা হয়েছে সেখানে বসে অপেক্ষা করছেন এবং তাদের যে সিরিয়াল সেই সিরিয়াল অনুযায়ী করোনা টিকা প্রদান করছেন। তো আমরা যদি একটু বলে রাখি যে এই ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় করোনা টিকা প্রদানের হার কিছুটা বাড়লেও, অর্থাৎ মানুষের আগ্রহ আগের চেয়ে কিছুটা বাড়লেও উপজেলা পর্যায়ে কিন্তু তার বিপরীত চিত্র। আমরা এই ময়মনসিংহ মেডিকেল কলেজের সিটি কর্পোরেশনের যে টিকাদান কেন্দ্রটি আছে এখানে গতকালকেও প্রায় 2600-রও বেশি মানুষ এখানে টিকা দিয়েছেন, কিন্তু সেই উপজেলা পর্যায়ে তার চিত্র আসলেই খুবই করুণ। সেখানে মানুষজন ঠিক সেভাবে আসছেন না এবং এ নিয়ে স্বাস্থ্য বিভাগও কিছুটা হতাশ। আমরা যদি গতকালকে পর্যন্ত সারা জেলার এখন পর্যন্ত করোনা টিকা প্রদানের যে হারটা একটু যদি বলি, সেটি হচ্ছে গতকাল পর্যন্ত 59,611 জন মানুষ করোনা টিকা গ্রহণ করেছেন এবং গতকাল সন্ধ্যা পর্যন্ত প্রায় 78,000-এরও বেশি মানুষ যারা নিবন্ধন করেছেন এবং তারা টিকা নেবেন। এর মধ্যে 59,611 জন নিয়েছেন এবং বাকিজন যে আজকে আবার নিচ্ছেন এবং তাদের সুবিধা মতো এবং যার যার যে তারিখ দেয়া আছে টিকা গ্রহণের সেই তারিখ অনুযায়ী তারা টিকা গ্রহণ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে করোনা টিকা গ্রহণ করার জন্য, মানুষকে উদ্বুদ্ধ করার জন্য বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার দেয়া হচ্ছে এবং স্থানীয়ভাবে যারা স্বাস্থ্যকর্মী আছেন এবং গ্রাম পুলিশ, আনসার সদস্য সহ প্রশাসনের কর্মকর্তারা এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বিভিন্নভাবে প্রচারণা চালাচ্ছেন, কিন্তু যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল প্রাথমিক পর্যায়ে এই করোনা টিকা গ্রহণের ময়মনসিংহ জেলায়, সেটি আসলে প্রাথমিক পর্যায়ে কতটুকু পূরণ হয়
তা নিয়ে একটি সন্দিহান অবস্থার মধ্যে আছেন, যেখানে প্রথম পর্যায়ে 1,62,000 ডোজ টিকা প্রদানের টার্গেট নেওয়া হয়েছিল জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে, কিন্তু গতকালকে পর্যন্ত মাত্র 59,611 জন মানুষ গ্রহণ করেছেন। তবে সিটি কর্পোরেশন এলাকায় মানুষের আগ্রহ বেশ বেড়েছে এবং এখানে প্রতিনিয়তই এখানে মানুষজন আসছেন এবং তারা লাইনে দাঁড়িয়ে বসে অপেক্ষা করে তারা করোনা টিকা প্রদান করছেন, কিন্তু উপজেলা পর্যায়ের চিত্র আসলে ভিন্ন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের করোনা টিকা প্রদানের সর্বশেষ খবর। নাবিলা। কক্সবাজারে ব্যাটারি চালিত ইজি বাইক নিয়ে চলছে নৈরাজ্য। পৌর শহরের প্রধান সড়কের 6 কিলোমিটার চলছে 10,000-এরও বেশি ইজি বাইক, যার মধ্যে 2,500 ইজি বাইক লাইসেন্স পৌরসভা দিলেও সম্প্রতি আরও 500 লাইসেন্স দেয়াকে কেন্দ্র করে শুরু হয়েছে অপ্রীতিকর ঘটনা। ইজি বাইক চালকদের দাবি, লাইসেন্স সিন্ডিকেটের হাতে চলে যাওয়ায় হয়রানির শিকার হচ্ছেন তারা। অবৈধ বা লাইসেন্সবিহীন ইজি বাইক চলতে দেয়া হবে না বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। 33 বর্গ কিলোমিটার আয়তনের কক্সবাজার পৌরসভায় চলছে 10,000-এর বেশি ইজি বাইক। শহরের হলিডের মোড় থেকে বাস টার্মিনাল পর্যন্ত 6 কিলোমিটার দেখলেই মনে হবে এটি বুঝি ইজি বাইকের নগরী। অথচ পৌরসভা থেকে আগে লাইসেন্স দেয়া ছিল মাত্র 2,500 ইজি বাইক, সম্প্রতি দেয়া হয়েছে আরও 5 শতাধিক। ইজি বাইক চালকদের দাবি, ইজি বাইকের লাইসেন্স সিন্ডিকেটের হাতে চলে যাওয়ায় হয়রানির শিকার হচ্ছেন তারা। কাউন্সিলরে আপনার 10টা 15টা 20টা 30টা এরকম করে লাইসেন্স বিক্রি করতেছে। আমরা অটো চালক, আমরা একটা পাইতেছি না। অরিজিনাল লাইসেন্স দরকার আমাদের, কিন্তু আমরা তো লাইসেন্স পাচ্ছি না। আমরা তো অন্যজনের থেকে 5,000 টাকা করে প্রতি মাসে ভাড়া দিয়ে এবং 20,000 টাকা অ্যাডভান্স করে তারপর লাইসেন্সটা নিতে হচ্ছে। এরা যেতগুলো লাইসেন্স দিচ্ছে এর চাইতে বেশি অটো চলাচল করতেছে। শহরবাসীর ধারণা, নগরীতে ইজি বাইকই দুর্ভোগের অন্যতম কারণ। এখনই তা নিয়ন্ত্রণ করতে না পারলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। অনেক দুর্ভোগ হইতেছে এবং অনেক যানজট সৃষ্টি হইতেছে। যেখানে 10 মিনিট লাগে যাইতে সেখানে 1 ঘন্টা 50 মিনিট। রাস্তা ছোট আমাদের এবং এই টমটমের কারণে আমরা চলাফেরা করতে পারি না। এটা আমরা 3,000 এখন পর্যন্ত বৈধ লাইসেন্স আছে, যেটা এখানে কক্সবাজার টাউনে চলাচল করবে। আর যেগুলি অবৈধ যানবাহন আছে, এই ব্যাটারি চালিত রিক্সা এবং আপনার টমটম, সেগুলির জন্য আমরা অভিযান পরিচালিত করব। বিশেষ আলো ব্যবহারের মাধ্যমে শীতকালের অফ সিজনেও ড্রাগন ফল উৎপাদনে সফলতা পেয়েছেন চট্টগ্রামের কৃষি গবেষকরা। 3 বছরের গবেষণা সফল হওয়ার পর এখন চলছে উদ্ভাবিত পদ্ধতি বাণিজ্যকরণের প্রক্রিয়া। শীত মৌসুমে ড্রাগন ফল উৎপাদনে কৃষক স্বাভাবিক সময়ের চেয়ে কয়েক গুণ বেশি লাভবান হবেন বলে মনে করছেন গবেষকরা। শাখাউদ্দিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সুতার জালে ঘেরা বাগানের প্রতিটি গাছে ঝুলছে ড্রাগন ফল এবং ফুল। অথচ শীতের সময় দেশের কোথাও বাগানে ড্রাগন ফল থাকার কথা নয়। মূলত বছরের এপ্রিলে শুরু হয় গাছে ফুল আসা, আর অক্টোবরের মধ্যেই শেষ হয় ড্রাগন ফলের মৌসুম। তবে চট্টগ্রামের কৃষি গবেষকরাই শীত মৌসুমে ড্রাগন ফল উৎপাদনে বিশেষ সফলতা পেয়েছেন। এই সময় 1 কেজি ফলের দাম 800, 1000 থেকে 1100 টাকা কেজি, অনেক 3 গুণ বেশি। এখানে কিছু বাল্বের জন্য খরচ বেশি যাবে, কিন্তু আমরা হিসাব করে দেখছি অনেক লাভ থাকে। গবেষকদের তথ্য মতে শীত মৌসুমে গাছগুলো পর্যাপ্ত সূর্যের আলো পায় না, যে কারণে এই সময় ফুল কিংবা ফল কিছুই পাওয়া যায় না। কিন্তু সন্ধ্যার পর থেকে 6 ঘন্টা 100 ওয়াটের লাইট জ্বালিয়ে ড্রাগন উৎপাদন করা হচ্ছে। আমরা যেহেতু আর্টিফিশিয়াল লাইট প্রয়োগ করেছি, এতে ঢেলেন কিন্তু অনেক বেড়ে গেছে। এভাবে আমরা প্রকৃতি থেকে পাখি দিয়ে ড্রাগন ফল প্রোডাকশন করতেছি অফ সিজনে। ড্রাগন ফলের বাগানে প্রতিটি গাছের চারপাশে 4টি করে লাইটের ব্যবস্থা করতে হয়, আর অফ সিজনের ড্রাগন ফলের সাইজও বড়। কৃষি গবেষকদের তথ্য অনুযায়ী স্বাভাবিক সময়ে প্রতিটি গাছের ড্রাগন ফল ধরে 55 থেকে 60টি, ওজন হয় 20 থেকে 22 কেজি। কিন্তু প্রকৃতিকে ফাঁকি দিয়ে এখন যে ড্রাগন ফল উৎপাদন হচ্ছে তা প্রতি গাছে ফল ধরছে 35 থেকে 40টি, আর ওজন হচ্ছে 15 থেকে 18 কেজি। এই পদ্ধতি প্রয়োগ করে যদি এই ড্রাগন ফল উৎপাদন করতে পারি, তাহলে আমাদের এই গরমকালের চাইতে শীতকালে অনেক বেশি লাভ হবে। গ্রীষ্ম মৌসুমে দেশে উৎপাদিত ড্রাগন ফল প্রতি কেজি 200 থেকে 250 টাকায় বিক্রি হয়, কিন্তু শীত মৌসুমে বিদেশ থেকে আমদানি করা প্রতি কেজি ড্রাগন ফলের দাম 800 থেকে 1000 টাকা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ভারতে যমুনার দূষণ প্রতি বছরই আরও প্রকট হচ্ছে। বায়ুর পাশাপাশি দিল্লির পরিবেশে এবার নদীর দূষণ নতুন করে ভাবিয়ে তুলছে। এতে আগামীতে সৃষ্টি হতে পারে সুপেয় পানির সংকট। গভীর এ সংকটের জন্য কর্তৃপক্ষের পদক্ষেপহীনতাকে দুষছেন স্থানীয়রা।
দেখে মনে হতে পারে কোনো বরফখণ্ড ভাসছে, তবে বিষয়টি একেবারেই তা নয়। কলকারখানার তীব্র দূষণে তৈরি হয়েছে সাদা ফেনা, যাতে সয়লাব দিল্লির যমুনা। নদীর তীরও ভরে গেছে আবর্জনায়। অযত্ন আর অবহেলায় যেন মরতেই বসেছে নদী। গতবারও এমন দুর্গন্ধ ছিল না, এবার নদীর কাছেই আসা যাচ্ছে না। যে সরকারি এসেছে পরিষ্কার করার কোনো উদ্যোগ নেয়নি, উল্টো কারখানার ময়লা পানিতে মিলে পরিস্থিতি আরো জটিল হয়েছে। ভারতের কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের দেয়া তথ্যে জানা যায় 70% দূষণই মানুষের মল ও বিভিন্ন কারখানার বর্জ্যের কারণে তৈরি। রাজধানীর 60% মানুষের পানির চাহিদা পূরণ করে যমুনা। তাই এখনই পদক্ষেপ না নিলে আগামীতে সংকট থেকে উত্তরণের পথ আরও সরু হয়ে পড়বে বলে মনে করছেন গবেষকরা। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। স্পেনের ভ্যালেন্সিয়াতে আলোড়ন সৃষ্টি করেছে এক অভিনব ট্রাক্টর। বছরের শুরুতে শহরের পথে পথে এই ট্রাক্টর কমলা গাছ থেকে অপরিপক্ক আর টক স্বাদের কমলা তুলে নেয়। স্পেনের ভ্যালেন্সিয়াতে শুরু হতে যাচ্ছে ঐতিহ্যবাহী কমলা সংরক্ষণের উৎসব। তাই বরাবরের মতো সাজে রব স্পেন শহরে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও সাড়া ফেলেছে এই আয়োজন। সব সময়ের মতো জানুয়ারি ফেব্রুয়ারিতে শহরের পথে পথে কমলা গাছ থেকে অপরিপক্ক আর টক স্বাদের কমলা সরিয়ে ফেলে ট্রাক্টর। বিশালাকার এই ট্রাক্টরের ঝাঁকুনিতে এসব কমলা নিচে জমছে আর তা দেখতে ভিড় জমাচ্ছে উৎসুক জনতা। শহরে প্রায় 12,000-এর মতো কমলা গাছ আছে, তবে এই টক কমলা খাওয়ার উপযুক্ত নয়। প্রতি বছর 300 থেকে 400 টনের মতো কমলা সরানো হয়, আর এ সময় মানুষের কৌতূহলের সীমা থাকে না। স্থানীয়রা এটিকে উৎসব হিসেবে গণ্য করে। সবাই এসে জিজ্ঞেস করছে আমরা এই কমলা দিয়ে কি করব। কমলা ভালো হলে তো আমরা তা পেরে নিতাম না। এই কমলা খাওয়া যাবে কিনা তা নিয়েও প্রশ্ন করে আমাদের। সোশ্যাল মিডিয়াতে বুঁদ হয়ে থাকা পথচারীরা অনেকেই চলন্ত ট্রাক্টরের সামনে চলে আসেন, আর তাদের সরাতে অনেক সময় বেগ পেতে হয় ফল আহরণকারীদের। মাহমুদা মনি, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। হল ছড়লেন জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীরা। চলে গেলেন অর্থনীতিবিদ খন্দকার ইব্রাহিম খালেদ, ভুগছিলেন কোভিড পরবর্তী জটিলতায়। দুপুরে বায়তুল মোকাররমে জানাজার পর দাফনের জন্য নেওয়া হবে গোপালগঞ্জে। এবং বাংলাদেশ বিমানের বহরে যোগ হচ্ছে আরও 2টি -8। কানাডা থেকে আজই দেশে আসছে একটি, 4 মার্চ যুক্ত হবে আরেকটি। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।